गुड इवनिंग स्टूडेंट। आज আমি ইউটিউব চ্যানেলে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি। এর আগে ক্লাসগুলোতে আমি কিছু টেক্সচুয়াল ফ্যাক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এমসিকিউ এবং এই এমসিকিউটা আমি নিচ্ছি ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এর উপরে যে টাইপের কোয়েশ্চেন্স আমরা দেখে থাকি ইউপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে যে পরীক্ষাগুলো হচ্ছে, তো সেই জায়গায় আমরা কি টাইপের কোয়েশ্চেন্স পেতে পারি সেটা আমরা একবার দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের ভালো লাগে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো প্রবলেম থাকে, কোনো ডিফিকাল্টিস যদি ফিল করো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবং বেলটাতে রিং করে রাখবে যাতে আমার ক্লাস গেলেই তোমরা প্রথমেই জানতে পারো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমসিকিউ, টাইপস অফ ইনফ্লেশন এন্ড বেস ইফেক্ট। ফার্স্ট কোয়েশ্চেন্স, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। Hyperinflation can lead to a loss of confidence in the currency. Reason বলছে inflation erodes the value of currency. তাহলে হাইপার ইনফ্লেশন মানে যখন আনলিমিটেড প্রাইস রাইজ করে, আনলিমিটেড অর্থাৎ 1000%, 1,00,000%, অর্থাৎ যার ফলে রাতারাতি মানি ভ্যালু কমে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। তার ফলে এমন অবস্থায় লোকের কিন্তু অর্থের ওপর কোনো আস্থা থাকে না। তারা জানে যে অর্থ হাতে নিয়ে লাভ নেই, কারণ ওই অর্থ দিয়ে কিচ্ছু কেনা যাবে না। তার ফলে কারেন্সির ওপর, হাইপার ইনফ্লেশন কারেন্সির ওপর জনগণের আস্থা কমিয়ে দেয়। আর এমনিতে আমরা জানি ইনফ্লেশন হলে কারেন্সির যে ভ্যালু, মূল্য কমতে থাকে। যেমন ধরা যাক আজকে যদি প্রতি কেজি আলুর দাম হয় 100 টাকা, এই প্রতি কেজি আলুর দাম যদি হয় 10 টাকা, আর আমার যদি হাতে থাকে 100 টাকা, তাহলে 100 টাকা আমি বাজারে নিয়ে গিয়ে 10 কিলো আলু কিনতে পারবো, কারণ 10 টাকা কিলো। এখন যদি ইনফ্লেশন হয়, অর্থাৎ যদি আলুর দামের যদি বৃদ্ধি ঘটে, তাহলে আমরা কি দেখতে পাবো? ধরা যাক আলুর দাম প্রতি কিলো 10 টাকা থেকে বেড়ে হয়ে গেল 20 টাকা। তাহলে আমরা এখন যদি 100 টাকা নিয়ে যাই বাজারে, তাহলে আগে যেখানে 10 কিলো আলু কিনছিলাম এখন কিনবো 5 কিলো। তাহলে আগে 100 টাকা সমান ছিল 10 কেজি আলু, এখন হয়ে গেল সেই 100 টাকাই দিচ্ছি, কিন্তু পাচ্ছি কম 5 কেজি আলু। তাহলে ইনফ্লেশন কি করলো? কারেন্সির ভ্যালুকে কমিয়ে আনলো। তাহলে এখানে অ্যাসারশন এবং রিজন দুটোই কারেক্ট। তাহলে আমরা কি বলবো? যে হাইপার ইনফ্লেশন অবশ্যই আস্থা কমায়, ইনফ্লেশন এরোডস দ্য ভ্যালু অফ কারেন্সি। তাহলে এখানে আমরা বলবো যে দুটোই কারেক্ট, এও কারেক্ট, বিও, অর্থাৎ রিজনও কারেক্ট, অ্যাসারশন কারেক্ট, রিজনও কারেক্ট। তাহলে আমার এখানে দিচ্ছি এ ইজ কারেক্ট এন্ড আর ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন অফ এ। অবশ্যই, কারণ আমার হাইপার ইনফ্লেশন মানে মানি ভ্যালুকে ইরোড করছে, কমিয়ে দিচ্ছে। তাই আমাদের এখানে আনসার হচ্ছে এ। আমাদের এখানে আনসার হচ্ছে এ।
নাম্বার 2, consider the following statements about headline inflation. হেডলাইন, আমাদের যে হোলসেল প্রাইস ইন্ডেক্স, এইটা যেহেতু আমাদের নিউজ পেপারে খবর হয়, তাই নিউজ পেপারে যেটা খবর শিরোনাম হিসাবে আসে তাকে আমরা বলি হেডলাইন। যেহেতু WPI টা খবরের শিরোনাম হয়ে আসে হোলসেল প্রাইস ইন্ডেক্স, তাই একে বলা হয় হেডলাইন ইনফ্লেশন। তাহলে কি বলছে? ইট ইজ presently measured in terms of wholesale price index in India. It excludes the price of food and fuel that constitute the volatile component of inflation. তাহলে এখানে এক নম্বরটা অবশ্যই presently measured in terms of wholesale price index inflation headline. It excludes the price of food and fuel that constitutes the volatile component of inflation. Now, হোলসেল প্রাইস ইন্ডেক্স আমরা সবাইকে ধরি, কাউকে বাদ দিই না, তাই দু একটা হবে না, এক একটা হবে, তাই এখানে হবে অনলি ওয়ান। হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন হেডলাইন এন্ড কোর ইনফ্লেশন? কিভাবে তুমি পার্থক্য করবে কোনটা কোর ইনফ্লেশন, কোনটা হেডলাইন? পরিষ্কার, আমরা আগেই বললাম হেডলাইন ইনফ্লেশনটা কি, যেটা সবাইকে ধরে হিসেব করা হয়, সমস্ত দ্রব্য ধরে। শুধু তাই নয়, এইটা আমাদের নিউজ পেপারের হেডলাইন হয়ে ওঠে। আর কোর, এই যে আমরা যে হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশনটা বার করি, তার মধ্যে যে আইটেম থাকে ফুড এবং ফুয়েল, এনার্জি, অর্থাৎ ফুড এবং এনার্জি। এই ফুড এবং এনার্জি, এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের দাম খুব দ্রুত পরিবর্তিত হতে থাকে, খুব দ্রুত। আজকে তুমি ভেজিটেবলের যা দাম দেখলে, কালকে দেখবে ভেজিটেবলের দামটা অনেক বেড়ে গেছে বা কমে গেছে। আজকে রাত্রি অব্দি যা পেট্রোলের দাম দেখলে, কালকে সকালে তুমি শুনতে পারো পেট্রোলের দাম বেড়ে গেছে। তাহলে এই যে র্যাপিড ফ্লাকচুয়েশন, ভেরি ফাস্ট চেঞ্জ, তার ফলে আমরা একটা ইনফ্লেশন যে মাপবো সেটা আমরা করতে পারি না ঠিকঠাক। কারণ আমি আজকের দাম ধরে যেটা মাপলাম, যে আইটেমটা ফুড বা ফুয়েল, কালকে দেখবো তার দাম অস্বাভাবিক বেড়ে গেছে, তাহলে কালকে নিলে আমার কিন্তু ইনফ্লেশনটা চেঞ্জ হয়ে যাবে। তাই কি করি আমরা, করি কি, আমরা যে কোর ইনফ্লেশন মেজার করি সেখান থেকে আমরা বাদ রাখি ফুড এবং এনার্জি, অর্থাৎ ভেজিটেবলস, ফল মূল শাকসবজি, আর এনার্জি ফুয়েল, পেট্রোল ডিজেল, এইগুলো বাদ দিয়ে যে ইনফ্লেশনটা আমরা মেজার করি তাকে বলে কোর। তাহলে কি বলছে? Headline inflation is published by RBI, whereas core inflation is published by the Central Statistical Organization. Headline inflation is calculated from a base year, whereas core inflation takes the current financial year as the base year. No. Core inflation excludes food and energy. Excludes food and energy from the calculation, while headline inflation includes these figures. তাহলে এখানে অবশ্যই 3 নম্বর, only 3 আমরা নিয়ে আসবো। With few exceptional years, India has been facing the typical problem of structural inflation. Structural মানে কাঠামোজনিত, কাঠামোজনিত মানে অর্থাৎ কাঠামোগত দিক থেকে যদি ত্রুটি থাকে অর্থনীতির, যেমন ধরা যাক আমাদের যে যোগান, উৎপাদন এবং যোগান বাজারে আলটিমেট কনজিউমারের কাছে, এই জায়গায় যে অর্গানাইজেশন দরকার, যেমন গণবন্টন ব্যবস্থা, যেমন ধরা যাক পরিবহন ব্যবস্থা, যেমন ধরা যাক তার মজুতকরণ সরকারি হবে, তার ডিস্ট্রিবিউশন, তাহলে এই জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, অর্থাৎ বাজারে যদি মাঝখানে বসে থাকে
মজুদদার, আড়তদার, কালোবাজারি, তাহলে কিন্তু একটা কৃত্রিম অভাব তৈরি হয়ে দাম বাড়বে। তাহলে এইটা হচ্ছে একটা কাঠামোগত, অর্থাৎ সঠিকভাবে ঠিক টাইমে আমি দ্রব্যটা সরবরাহ করতে পারলাম না, পরিবহন ব্যবস্থার অপ্রতুলতা, বা স্টোরেজ ক্যাপাসিটি আমার নেই, তাই আমি ফসল রাখতে পারিনি, ডিমান্ড বেড়ে গেছে, দিতে পারবো না। তাহলে এই জায়গাটা, তাহলে শর্টফল ইন সাপ্লাই অফ গুডস, ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিট, হাই ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিটের সঙ্গে এর কোনো বক্তব্য নেই, এখানে হবে শর্টফল ইন সাপ্লাই অফ গুডস, এটা হতে পারে, আর ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সাপ্লাই অফ গুডস এ যদি অভাব দেখা দেয় তাহলে, আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বলছিলাম, তাহলে এখানে হবে 1 and 2. If an economy is producing at its peak potential GDP, an increase in money supply in the short term is most likely to result in. If an economy is producing at its peak potential GDP, peak potential GDP মানে যতটা ইকোনমির করা ক্ষমতা ঠিক ততটাই করেছে, অর্থাৎ ইকোনমি তার ক্ষমতা অনুযায়ী জিডিপি তৈরি করেছে, তার বাইরে সে বেরোতে পারবে না। ধরা যাক জিডিপি 100 টাকা, তার ক্ষমতা তৈরি করা 100 টাকায় করে দিয়েছে। এখন যদি an increase in money supply, এবার যদি মানি সাপ্লাই বাড়ে ইন দ্য শর্ট টার্ম, is most likely to result in, তাহলে মানি সাপ্লাই বেড়ে গেলে কি হবে এখানে, অর্থাৎ আমরা যেটা দেখতে পাই যে যদি দেখি যে আমাদের যে পিক পোটেনশিয়াল পিক যদি আমরা জিডিপিটা তৈরি করি, তার মানে কি আমাদের জিডিপিটা একটা জায়গায় ফিক্সড, আমরা তার বাইরে বেরোতে পারবো না, তাহলে আমাদের ধরা যাক আমাদের জিডিপি ফিক্সড মানে আমাদের মোট সাপ্লাই, অর্থাৎ এই দিকটাতে যদি আমরা মাপি আউটপুট, আর এই দিকটাতে যদি আমরা মাপি, এই দিকটাতে আমরা মাপছি প্রাইস, তাহলে আমাদের যদি সাপ্লাই লাইন, যেহেতু আমাদের বলছে প্রডিউসিং অ্যাট ইটস পিক, তাহলে ধরা যাক পিক পোটেনশিয়াল জিডিপিটা আমরা যদি মাপি, ধরা যাক আমাদের পিক পোটেনশিয়াল জিডিপি হচ্ছে, ধরা যাক এইটা হচ্ছে ওয়াই স্টার, ধরা যাক এইটা হচ্ছে ওয়াই স্টার, ধরা যাক এটা হচ্ছে ওয়াই স্টার, এতটা পিক পোটেনশিয়াল আমরা এখানে যাবো। এখন যদি শর্ট রানে যদি আমার মানি সাপ্লাই বাড়ে, তাহলে হাতে আমাদের অনেক টাকা, হাতে টাকা এলে কি হবে, আমাদের ডিমান্ড বাড়বে, তাহলে আমাদের যে ডিমান্ড কার্ভ, আমাদের যে ডিমান্ড রেখা, তাহলে আমাদের এই ডিমান্ড ক্রমশ বাড়তে থাকবে, যেহেতু মানি সাপ্লাই এসছে শর্ট রানে, কিন্তু উৎপাদন তার পিক লেভেলে রয়েছে, উৎপাদন বাড়বে না, তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে যেটা তৈরি হবে আমরা দেখব দাম ক্রমশ বাড়বে, আমরা কি দেখব, দাম আমরা দেখব ক্রমশ দাম বাড়বে, অর্থাৎ আমরা দেখব দাম, আমাদের যে দাম বাড়ছে, অর্থাৎ প্রথমে ছিল পি, তারপর হয়ে গেল P1, তারপর হয়ে গেল P1, তারপর হয়ে গেল P2, তাহলে এখানে আমাদের দাম বাড়ছে কিন্তু উৎপাদন বাড়ছে না, তাহলে উৎপাদন স্থিরকে বলা হয় স্ট্যাগনেশন, তাহলে স্ট্যাগনেশন ইন প্রোডাকশন উইথ হাই ইনফ্লেশন, তার নাম হচ্ছে স্ট্যাগফ্লেশন। তাহলে আমাদের 5 নম্বরের উত্তর কি হবে, স্ট্যাগফ্লেশন। তাহলে একে আমরা বলবো স্ট্যাগফ্লেশন। তাহলে স্ট্যাগফ্লেশন মানে কি,
স্ট্যাগফ্লেশন মানে, স্ট্যাগফ্লেশন মানে আমরা লিখি স্ট্যাগনেশন, স্ট্যাগনেশন, স্ট্যাগনেশন ইন প্রোডাকশন, প্রোডাকশন with high inflation, তাহলে ইনফ্লেশনের ফ্লেশন আর স্ট্যাগনেশনের স্ট্যাগ, অর্থাৎ আমরা কি করি, আমাদের এখানে স্ট্যাগফ্লেশন শব্দটা তৈরি হচ্ছে আমাদের স্ট্যাগনেশনের স্ট্যাগ আর ইনফ্লেশনের ফ্লেশন, ইনফ্লেশনের ফ্লেশন, এই দুটোকে একসঙ্গে নিয়ে হচ্ছে স্ট্যাগফ্লেশন। তাহলে স্ট্যাগফ্লেশন মানে উৎপাদন চেঞ্জ হবে না, উৎপাদন পিক লেভেলের জিডিপি, কিন্তু আমার ডিমান্ড চেঞ্জ হচ্ছে D1, এটা ছিল ডি, এটা হলো D1, এটা হলো D2, আমার ডিমান্ড বাড়তে আরম্ভ করেছে। কেন? মানি সাপ্লাই বেড়েছে, হাতে আমাদের টাকা, হাতে টাকা এলেই আমাদের কেনার ইচ্ছে জাগে, তাহলে আমরা বাজারে চলে গিয়ে কেনাকাটা করি, কিন্তু যোগান হয় না, কারণ যোগান স্থির। তাই একে বলা হয় স্ট্যাগফ্লেশন। এইটার অপশন আবার এরকম থাকে যে এইটা যেমন ইনফ্লেশন, তার সঙ্গে আমরা বলতে পারি উইথ হাই আনএমপ্লয়মেন্ট, কারণ উৎপাদন বাড়ছে না মানে কর্মসংস্থান বাড়ছে না, লোকে কাজ পাচ্ছে না। তাহলে লোকে কাজ না পেলে যদি কর্মসংস্থান না বাড়ে তাহলে বেকারত্ব বাড়বে। তাই স্ট্যাগফ্লেশনের আর একটা অর্থ হয় স্ট্যাগনেশন ইন প্রোডাকশন উইথ হাই আনএমপ্লয়মেন্ট, স্ট্যাগনেশন ইন প্রোডাকশন উইথ হাই আনএমপ্লয়মেন্ট, দুটোকেই বলা যেতে পারে, যেটা আমরা বর্তমান ইন্ডিয়ার সিচুয়েশনটা দেখতে পাচ্ছি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম কোর ইনফ্লেশন? আমরা একটু আগেই বললাম, দেখা যাক কি বলছে, হেডলাইন ইনফ্লেশন ডিসকাউন্টেড ফর ফুড অ্যান্ড ফুয়েল ইনফ্লেশন, কোর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইনফ্লেশন ডিসকাউন্টেড ফর র মেটেরিয়ালস প্রাইসেস ইনফ্লেশন, হেডলাইন ইনফ্লেশন ডিসকাউন্টেড ফর সার্ভিস সেক্টর ইনফ্লেশন, সিপিআই ইনফ্লেশন ডিসকাউন্টেড ফর ডব্লিউপিআই। নো, তাহলে আমাদের হেডলাইন ইনফ্লেশন ডিসকাউন্টেড ফর ফুড অ্যান্ড ফুয়েল, তাহলে আমরা ফুড এবং ফুয়েলকে বাদ দিয়ে যেটা করব সেটা হচ্ছে আমাদের কোর ইনফ্লেশন। Which of these situation a demand pull inflation is likely to have the largest impact? Demand pull inflation মানে চাহিদা বাড়ার জন্য যে মুদ্রাস্ফীতি, completely elastic supply, low elastic demand, low elastic supply। তাহলে কোন সিচুয়েশনে আমাদের ডিমান্ড পুল ইনফ্লেশন ইজ লাইকলি টু হ্যাভ লার্জেস্ট ইম্প্যাক্ট? তাহলে ইলাস্টিক সাপ্লাই মানে কি? আমরা একটু আগে আঁকলাম সাপ্লাই ইলাস্টিক মানে হচ্ছে, সাপ্লাইকে আমরা ইলাস্টিক বলতে বুঝবো দামের পরিবর্তনে যোগানের পরিবর্তন হবে, অর্থাৎ দামের পরিবর্তনে যোগানের পরিবর্তন হবে। এদিকে যদি দাম লিখি তাহলে দাম বাড়বে, তাহলে আমরা দেখবো দাম বাড়বে যোগান বাড়বে, দাম বাড়বে যোগান বাড়বে, দাম কমবে যোগান কমবে, তার মানে এটা ইলাস্টিক, এইটা ইলাস্টিক, এই সাপ্লাই কার্ভকে বলবো ইলাস্টিক। আর ইনলাস্টিক মানে কি? ইনলাস্টিক মানে আমার দামের পরিবর্তন হবে, আমার দামের পরিবর্তন হবে কিন্তু আমার দামের পরিবর্তন হবে কিন্তু আমার যোগান কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ দাম বাড়ুক বা কমুক আমার যোগানের পরিমাণ একই থাকবে। যোগান বাড়ছে না, যোগান একটা জায়গায় স্থির হয়ে গেছে। তাহলে ডিমান্ড যদি বাড়ে, ডিমান্ড পুল মানে এখন ডিমান্ড বাড়তে থাকছে, ডিমান্ড পুল মানে ডিমান্ড বাড়তে থাকছে, ডিমান্ড জাস্ট আগে যেটা দেখালাম। তাহলে ডিমান্ড টেনে দামকে উপর দিকে তুলবে, দামটা উপর দিকে বাড়ছে কেন না ডিমান্ড সামনের দিকে বাড়ছে, তাহলে ডিমান্ডও বাড়ছে দামও বাড়ছে, তাহলে সামনের দিকে টানা হয়, তাহলে যেন দামকে টেনে উপরে তুলে দিচ্ছে ডিমান্ড, এক্সেস ডিমান্ড। তাহলে লার্জেস্ট ইম্প্যাক্ট, তাহলে কখন লার্জেস্ট ইম্প্যাক্ট? যখন কমপ্লিটলি ইনলাস্টিক সাপ্লাই, এইটা হচ্ছে তখন লার্জেস্ট ইম্প্যাক্ট।
তাহলে 7 consider the statement wholesale price index estimated on the weightage of value of quantity. Consumer price index estimated on the weightage of value of expenditure. আমরা সিপিআই এবং ডাব্লিউপিআই দুটো দিয়েই আমরা ইনফ্লেশনকে মাপি। প্র্যাকটিক্যালি বর্তমানে আমরা মাপি আফটার 2011 অর্থাৎ 2012 থেকে আমরা সিপিআই দিয়ে মাপছি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। হোলসেল প্রাইস ইন্ডেক্স দিয়ে মাপছি না। কারণ হোলসেল প্রাইস ইন্ডেক্স শুধু গুডস, টোটাল গুডস, দেশে যা উৎপাদন হচ্ছে কৃষি, শিল্প, সেবা ক্ষেত্রে, তাহলে সব দ্রব্য তো আমরা কিনি না। যেমন ধরা যাক কোন কেমিক্যাল তৈরি হচ্ছে, রাসায়নিক, ধরা যাক দেশে উৎপাদন হচ্ছে বিমান, যুদ্ধ বিমান, তাহলে এইগুলো তো আমার লাগবে না, কিন্তু এগুলো তো উৎপাদনের মধ্যে থাকবে। বন্দুক তৈরি হচ্ছে, গুলি, গোলা বারুদ, আমার লাগবে না। তাহলে এই জায়গায় পয়জনাস কোন আইটেম তৈরি হচ্ছে, এটা তো আমার লাগবে না। তাই আমার যেটা লাগবে সেগুলো আমি কিনবো। আমার লাগবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য। তাহলে এইটা হচ্ছে আমার বাস্কেট, যার মধ্যে এগুলো থাকে। তাহলে এখানে আমি আমার যদি মোট 100% আমি ধরে নিয়ে আমার খরচ করব, তাহলে এই 100%-এর মধ্যে আমি খাদ্যের উপর কত শতাংশ, আমার বস্ত্রের উপর কত শতাংশ, শিক্ষা স্বাস্থ্যের উপর কত শতাংশ, একে বলা হয় ওয়েটেজ অফ ভ্যালু অফ এক্সপেন্ডিচার। আর ডাব্লিউপিআইটা কি? প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। এই ক্ষেত্র থেকে যে মোট উৎপাদন যদি 100% বলি দেশের, তাহলে 100%-এর মধ্যে প্রাইমারি সেক্টরের কত পার্সেন্ট, সেকেন্ডারি সেক্টরের কত পার্সেন্ট, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কত দিল, এগ্রিকালচার কত দিল, এই জায়গাটা। তাহলে ওখানে হচ্ছে ভ্যালু অফ কোয়ান্টিটি হচ্ছে ওয়েটেজ। তাহলে সিপিআই তে আমরা ওয়েটেজ দিই, আমরা ম্যাক্সিমাম কোন দ্রব্যের ক্ষেত্রে আমাদের খরচটা বেশি শতকরা, আর হোলসেল প্রাইসে আমরা গুরুত্ব দিই যে মোট যে উৎপাদন দেশে তার মধ্যে কোন ক্ষেত্রের অবদান বেশি। তাহলে ওখানে হচ্ছে ওয়েটেজ অফ ভ্যালু অফ কোয়ান্টিটি, আর সিপিআই তে হচ্ছে ওয়েটেজ ভ্যালু অফ এক্সপেন্ডিচার। তাহলে এই দুটো হচ্ছে ফারাক। তাহলে আমরা বলবো এখানে বোথ 1 and 2, তাই বলেছি ওয়েটেজ ভ্যালু অফ এক্সপেন্ডিচার এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের সিপিআই ডাব্লিউপিআই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, গ্রোথ লিডস টু ইনফ্লেশন, ইনফ্লেশন ইজ ইনডিউসিভ টু গ্রোথ। অবশ্যই আমাদের ইনফ্লেশন না থাকলে গ্রোথ হবে না। আবার গ্রোথ যদি হতে থাকে তাহলে অবশ্যই আমাদের আয় বাড়বে, ডিমান্ড বাড়বে, তাহলে ইনফ্লেশন হবে। তার মানে দুটোই কারেক্ট, কিন্তু এর কারেক্ট এক্সপ্লেনেশন নয়, অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন নয়। আমরা বলবো এখানে বোথ এ এন্ড আর কারেক্ট। ইনফ্লেশন ইজ সাইলেন্ট কিলার। ইনফ্লেশন ইজ দ্য সাইলেন্ট কিলার। হু সেড দিস? এইটা বলেছিলেন কেন গ্রিন। এই কথাটা বলেছিলেন কেন গ্রিন, যে হু ইজ মানে ইনফ্লেশন ইজ দ্য সাইলেন্ট কিলার, অর্থাৎ ইনফ্লেশন নিশ্চুপ, নিঃশব্দে আমাদের ক্ষতি করে দেয়। সাইলেন্ট কিলার, আমরা বুঝতেই পারি না, আমাদের জনজীবনের মান নেমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি বলে আমরা খেতে পাচ্ছি না, আমরা স্বাচ্ছন্দ্য পাচ্ছি না। তাহলে এই জায়গাটা আমাদের নষ্ট করে দেয় ইনফ্লেশন। তাহলে বোঝা গেল, যদি ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কোনো ডিফিকাল্টিস থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ, গুড নাইট।